হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। আজকে আমরা জেনারেল স্টাডির ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে এই ক্লাসটা একবার দেখে নিও। এটা হচ্ছে আমরা একটা সিরিজ করছি 1000 মোস্ট ইম্পর্টেন্ট জিএসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেখানে হচ্ছে অলরেডি 6টা পার্ট হয়ে গেছে। যদি না তোমরা দেখে থাকো তাহলে আগের পার্টটাকে একবার দেখে নিও, তাহলে সুবিধা হবে। আজকের ক্লাসের মধ্যে আমরা পার্ট নাম্বার 7 নিয়ে আলোচনা করছি, জিএসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে। তো চলো স্টার্ট করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে যে প্রশ্নটা এসছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নোন অ্যাজ দ্য বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা অনেক সময় বলা হচ্ছে, কোন নদীকে আমরা বৃদ্ধ গঙ্গা বলি? তো দেখো, দুটো জিনিস একটুখানি সিম্পল করে তোমাদেরকে আমি বলছি, একটু এই জিনিসটাকে মাথায় রাখবে যে আমাদের এখানে বলেছে যে বৃদ্ধ গঙ্গা কোন নদীকে বলা হচ্ছে। তো পেনিনসুলার রিভার বা সাউথের দিকে, সাউথ মানে হচ্ছে ভারতবর্ষের এই নিচের দিকে নদীগুলো, তো তার মধ্যে সবথেকে বড় নদী কোনটা? সেটা হচ্ছে যেটা গোদাবরী নদী। অ্যান্ড এই গোদাবরী নদী কোথা থেকে বেরোচ্ছে? যেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে বেরোচ্ছে। মহারাষ্ট্রের নাসিক ডিস্ট্রিক্ট থেকে নদীটা বেরোলো এবং মহারাষ্ট্রে থাকবে। তারপরে চলে যাবে হচ্ছে নদীটা কোথায়, এখানে প্রশ্ন দেয়। এরপরে নদীটা তেলেঙ্গানায় যাবে এবং তেলেঙ্গানায় যাওয়ার পরে হচ্ছে নদীটা অন্ধ্রপ্রদেশে যাবে। তো এই পুরো যে জার্নিটা করলো এটা হচ্ছে 1465 কিলোমিটার। এবং সাউথের দিকে সবথেকে বড় নদী হচ্ছে গোদাবরী। অ্যান্ড গোদাবরীকেই আমরা বলি হচ্ছে বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা অনেক সময় বলা হচ্ছে। সবথেকে যদি বলতে হয় ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় নদী কোনটা, এই প্রশ্নটাই যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে হবে হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদী টোটাল লেন্থ কত তোমরা সবাই জানো, যেটা হচ্ছে 2525। অ্যান্ড বৃদ্ধ গঙ্গা বা বুড়ি গঙ্গা মানে গোদাবরী নদী, গোদাবরী নদীর টোটাল লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। এরপরে যদি ছোট ছোট প্রশ্নগুলো আসে, এই গোদাবরী সবথেকে বড় যে ট্রিবিউটারি, এই ট্রিবিউটারিটা মহারাষ্ট্র থেকে অরিজিনেট হচ্ছে এবং এই ট্রিবিউটারিটার নাম অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে। এই ট্রিবিউটারিটার নাম হচ্ছে মঞ্জিরা নদী। ওকে, কি নদী? মঞ্জিরা নদী। মঞ্জিরা নদীর উপরে যে ড্যাম থাকে সেই ড্যামটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নিজাম সাগর ড্যাম। নিজাম সাগর ড্যাম। নেক্সট হচ্ছে যখন গোদাবরী নদী যখন অন্ধ্রপ্রদেশে থাকবে, এই যে অন্ধ্রপ্রদেশে রয়েছে এইখানে আবার নদীটার দুটো ড্যাম আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে পোলাভারেন ড্যাম। প্রথম ড্যামটার নাম হচ্ছে পোলাভারেন ড্যাম। অ্যান্ড আরেকটা ড্যাম্পের নাম হচ্ছে ধবলেশ্বর ড্যাম্প। তো এই দুটো জিনিস একটুখানি মাথায় রাখবে। নেক্সট হচ্ছে যদি এখানে বলা হয় যে দক্ষিণের দিকে সেকেন্ড পজিশনে কোন নদী আছে, তাহলে সেটাও হচ্ছে অরিজিনেট করবে মহারাষ্ট্র থেকে এবং ট্রিম্বাক প্লেটু, যার নাম হচ্ছে আমরা বলবো হচ্ছে কৃষ্ণা নদী, 1400 কিলোমিটার। ওকে, নেক্সট তাহলে পরের প্রশ্নতে এসো। দেখো, পরের প্রশ্ন বলেছে যে কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে? কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা কত? 5895। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা। তো কাঞ্চনজঙ্ঘা কোথায় রয়েছে, তো সেটা বুঝতে গেলে আমরা একটুখানি ম্যাপ দিয়ে আগে বুঝে নেই যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কোন রেঞ্জের মধ্যে রয়েছে সেটাকে বোঝো। এটা হচ্ছে কি গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়ের মধ্যে থাকবে কাঞ্চনজঙ্ঘা। এবং কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এখানে আরও অনেক পিক আছে, আরও অনেক পাহাড় আছে। প্রথমেই যে বদ্রীনাথ পাহাড়, নেক্সট হচ্ছে বান্দারপুজ পাহাড়, নেক্সট হচ্ছে নন্দা দেবী, নেক্সট হচ্ছে ত্রিশুলা, এরপরে মাকালু, এরপরে এভারেস্ট, তারপরে গিয়ে মানসালু এবং তারপরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা। এইখানে যে প্রশ্নটা চেয়েছে যে কাঞ্চনজঙ্ঘা কোথায়, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে নেপাল অ্যান্ড সিকিম বর্ডারে থাকে। সিকিমের মধ্যে বেশি এরিয়াটা থাকে, তার জন্য উত্তরটা হয়ে যাবে সিকিম। আমরা একটু ম্যাপ দেখি, তাহলে আমরা ক্লিয়ারভাবে এই জিনিসটাকে সুন্দর করে বুঝতে পারবো। দেখো, এই হলো হচ্ছে সিকিম। নেক্সট হচ্ছে এবারে যদি বলতে হয় গ্রেটার, এই যে আমি যে দাগটা টানছি এটা হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়। গ্রেটার হিমালয়কে আমরা অনেক সময় বলে থাকি হিমাদ্রি। হিমাদ্রিটা হচ্ছে সংস্কৃত নেম, এটাও মাথায় রাখবে। হিমাদ্রিটা হচ্ছে বৈদিক যুগে বলা হতো। হিমাদ্রির পরে আমরা যে রেঞ্জটা পাবো বা যে ধাপটা পাবো তার নাম আমরা কি দেবো? তার নাম আমরা দিলাম হচ্ছে মিডিল হিমালয়। মিডিল হিমালয়। এবং মিডিল হিমালয়কে অনেক সময় লেসার হিমালয়ও বলা হয়। এবং এর নিচে যে হিমালয়টা পাচ্ছি, এর নিচে আমরা পাবো হচ্ছে কি, এর নিচে হচ্ছে শিওয়ালিক।
এখানে যে প্রশ্নটা দিয়েছে যে কাঞ্চনজঙ্ঘা কোথায়, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এই পজিশনে থাকে, যেখানে হচ্ছে সিকিম আর নেপাল বর্ডার, দুটো বর্ডার এরিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো এখানে অ্যান্সারটা তার জন্যই আমরা নিলাম যে সিকিম নিলাম। ওকে, সিকিম। আচ্ছা, আর এই যে তোমরা যে সিকিম দেখতে পাচ্ছ, সিকিম হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কবে এলো, এই কোশ্চেনটাও কিন্তু অনেক বার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সিকিম আমাদের ভারতবর্ষের মধ্যে এসেছে হচ্ছে 36th অ্যামেন্ডমেন্ট করে, ভারতের সংবিধান সংশোধন করা হলো 36, এবং এটা কবে করা হয়েছে যদি এই প্রশ্নটাই পরীক্ষায় আসে তখন আমরা বলবো হচ্ছে যে 1975-এ। ওকে, 1975-এ। ওকে, নেক্সট পরের প্রশ্নতে এসো। পরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আচ্ছা, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, এবং দেখো কম্পিটিটিভ এক্সামের মেন জিনিস হচ্ছে প্রথমে ডেসক্রিপটিভভাবে তোমাদের পড়তে হবে। এই যে চ্যানেল ভিশন সিভিল সার্ভিস, এই চ্যানেলে প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে নাও যাতে নোটিফিকেশান পেতে পারো। এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে তোমরা যাও অ্যান্ড প্রত্যেকটা বিষয়ের উপরে ডেসক্রিপটিভভাবে দেখো। আজকে তোমরা পড়ছো হচ্ছে এমসিকিউ, এবং এমসিকিউ সেটাও হচ্ছে ডিটেলসে তোমরা পড়ছো। তো এই চ্যানেলের প্লেলিস্টের মধ্যে সমস্ত ভিডিও আছে ডেসক্রিপটিভ, ইন্ডিয়ান হিস্ট্রির উপরে রয়েছে, ইন্ডিয়ান পলিটির উপরে রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিয়ান এমসিকিউ রয়েছে। সো চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নাও ফর রেগুলার আপডেটের জন্য। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। দেখো এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং মাল্টিপারপাস মানে হচ্ছে বহুমুখী ড্যাম্প অন দ্য রিভার রবি, রবি নদীর উপরে কোন ড্যামটি আছে? প্রথম কথা আমরা এক এক করে নদী দেখি। রবি কার ট্রিবিউটারি? রবি হচ্ছে ইন্দাস নদীর ট্রিবিউটারি, এটা একটু মাথায় রাখবে। অ্যান্ড এই ইন্দাস নদী কোথা থেকে বেরোচ্ছে? ভারতের বাইরে থেকে ইন্দাস নদী বেরোয়, এবং আমরা জানি যে যে হিমবাহ থেকে বেরোয় বা যে গ্লেশিয়ার থেকে বেরোচ্ছে সেই গ্লেশিয়ারের নাম কি? গ্লেশিয়ারের নাম হচ্ছে বোকারচু হিমবাহ। কি বললাম? বোকারচু হিমবাহ থেকে নদীটা বেরোচ্ছে। এরপরে দেখো ইন্দাস নদীর প্রথম ট্রিবিউটারি ঝিলাম, ঝিলামের পরে হচ্ছে চেনাব, চেনাবের পরে হচ্ছে রবি, রবির পরে থাকে হচ্ছে বিয়াস, তারপরে গিয়ে থাকবে হচ্ছে সুতলেজ। এই পাঁচটা নদীকে পঞ্চনদ বলা হচ্ছে, এটা তোমরা আশা করি নিশ্চয়ই সবাই জানবে। কিন্তু এইখানে বলেছে যে রবি নদীর উপরে কোন ড্যামটি আমরা পাবো, তাই না? তো সবার প্রথমে দেখো হচ্ছে যে তেহেরি ড্যাম কোথায় আছে? এটি হচ্ছে ভাগীরথী নদীর উপরে রয়েছে। ওকে, ভাগীরথী নদী, এবং এটি হচ্ছে সবথেকে হাইয়েস্ট ড্যাম আমাদের। রিহান্দ ড্যাম কোন নদীর উপরে রয়েছে? রিহান্দ হচ্ছে আমাদের সোন নদীর উপরে রয়েছে, সোনের একটা ট্রিবিউটারি যার নাম হচ্ছে রিহান্দ, উত্তরপ্রদেশে রয়েছে। এবং এটাও অনেকবার জিজ্ঞেস করে এক্সামে যে কোথায় রয়েছে, উত্তরপ্রদেশের সোনভদ্র ডিস্ট্রিক্টে রয়েছে, সোনভদ্র ডিস্ট্রিক্ট। ওকে, এবং রিহান ড্যাম্পের যে রিজার্ভার, সেই রিজার্ভার মানে যেটা হচ্ছে যেই দিকে জলটাকে আমরা রিজার্ভ করছি, তো রিজার্ভারকে কি বলবো? রিজার্ভারকে বলা হয় গোবিন্দ বল্লভ পন্ত সাগর। নেক্সট হচ্ছে ভাকরা নাঙ্গল হচ্ছে সুতলেজ নদীর উপরে রয়েছে। কোন নদী? সুতলেজ নদীর উপরে থাকবে হচ্ছে ভাকরা নাঙ্গল। এবং রবি নদীর উপরে হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম্প আছে। রঞ্জিত সাগর ড্যাম্পের অপর নাম একটা রয়েছে যেটা হচ্ছে পরীক্ষাতে বহু কমন প্রশ্ন। রঞ্জিত সাগর অপর নাম হচ্ছে থেন ড্যাম্প, আশা করি নিশ্চয়ই তোমাদের মাথায় গেছে। নেক্সট এটা একটুখানি ম্যাপের মধ্যে আমরা দেখব যাতে আমরা আর কোনোদিনও ভুলবো না। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে ইন্দাস নদী, ইন্দাস নদী বেরালো কোথা থেকে আমরা বললাম, এটা কোন জায়গা? এটা হচ্ছে তিব্বত। এবার তিব্বত থেকে নদীটা বেরোলো, যার যে গ্লেশিয়ারটা থেকে বেরোয় সেই গ্লেশিয়ারের নাম হচ্ছে বোকারচু হিমবাহ। অলরেডি তোমাদেরকে আমি বললাম বোকারচু হিমবাহ। বোকারচু হিমবাহর পাশে থাকে মানসরোবর, ঠিক আছে? এবং মানসরোবরের এদিকে থাকে হচ্ছে কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ আবার কার এক্সটেনশন? এটা হচ্ছে লাদাখের এক্সটেনশন। এবারে দেখো ইন্দাস নদী ভারতবর্ষের মধ্যে প্রবেশ করলো, এবং এইখানে যে পাস দিয়ে প্রবেশ করে তার নাম হচ্ছে ছাংলা পাসেস। এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার জিজ্ঞেস করে যে কোন পাসেস দিয়ে প্রবেশ করে।
এরপরে হচ্ছে ইন্দাস নদী ভারতবর্ষে থাকবে এবং তারপরে পাকিস্তানে চলে যাবে, এবং পাকিস্তানে যে জায়গাটা দিয়ে ঢোকে তার নাম হচ্ছে চিল্লার। ওকে, কি জায়গা? পাকিস্তানে চিল্লার নামক জায়গা দিয়ে প্রবেশ করলো। এরপরে এক এক করে সব ট্রিবিউটারি আসবে ইন্দাস নদীর। আমরা প্রথমেই বললাম হচ্ছে যে ঝিলাম নদী, তাই না? এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। ঝিলাম, চেনাব, রবি, বিয়াস অ্যান্ড সুতলেজ। ওকে, সুতলেজ আবার বাইরে থেকে আসছে। সো রবি অ্যান্ড বিয়াস হচ্ছে হিমাচল প্রদেশে অরিজিনেট করে। ওকে, রবি নদী অরিজিনেট করলো কোথায়? রবি নদী হচ্ছে হিমাচল প্রদেশের রোটাং পাস থেকে অরিজিনেট করলো, এবং বিয়াস নদীও হচ্ছে এই অবধি থাকবে। বিয়াস নদী শুধু ভারতবর্ষের মধ্যেই থাকবে, ভারতবর্ষের বাইরে বেরোবে না। এবং এই বিয়াস নদীর উপরে যে ড্যাম থাকে তাকে কি বলবে, সেটা তোমাদের কমেন্ট সেকশনে রইলো। তোমরা কমেন্ট সেকশনে একটুখানি কমেন্ট করে লিখে জানিও যে বিয়াস নদীর উপরে কি ড্যাম আছে। ওকে, নেক্সট চলো। এখানে বলেছে in which article of the Constitution of India the creation of the parliament is discussed। আচ্ছা, পার্লামেন্ট কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? দেখো, ভারতের সংবিধানে পার্লিয়ামেন্ট মানে কি? পার্লিয়ামেন্ট মানে আমরা জানি যে আমাদের দেশে ল দিয়ে শাসন হয়, তাই না? কি দিয়ে? ল দিয়ে। এবং গভর্নমেন্ট দু রকমের গভর্নমেন্ট আছে, এক হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড এক প্রত্যেকটা রাজ্যে এবার হচ্ছে স্টেট গভর্নমেন্ট। এবার ইউনিয়নের লটা তৈরি করবে কে? তৈরি করবে হচ্ছে পার্লামেন্ট, অ্যান্ড স্টেটের ল তৈরি করবে হচ্ছে স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার। অ্যান্ড স্টেট লেজিসলেচার মানে কি? স্টেট লেজিসলেচার মানে হচ্ছে বিধানসভা অ্যান্ড বিধান পরিষদ। পার্লামেন্ট গঠিত হচ্ছে কি? পার্লামেন্ট অলওয়েজ বাই ক্যামেরাল হতেই হবে, নইলে হবে না। বাই ক্যামেরাল, এই যে কথাটা আমি লিখলাম, বাই ক্যামেরাল। ক্যামেরাল বাই মানে হচ্ছে যে টু, বাই মানে আমরা বলবো হচ্ছে টু, এবং ক্যামেরাল মানে আমরা বলবো হচ্ছে হাউজেস, দুটো কক্ষ থাকতেই হবে। মানে হচ্ছে লোকসভা, মানে হচ্ছে রাজ্যসভা, অ্যান্ড এটা তো হলো হচ্ছে দুটো কক্ষ, অ্যান্ড অবশ্যই হচ্ছে প্রেসিডেন্টকে থাকতে হবে। সো এখানে যে কোশ্চেনটা এসছে যে পার্লামেন্টের কম্পোজিশন কি? কম্পোজিশনের আর্টিকেল হচ্ছে 79, রাজ্যসভা হচ্ছে 80, 81 হচ্ছে লোকসভা। সো এটার অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবাভ। ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা পেলাম কি? নান অফ দ্য অ্যাবাভ হলো। ওকে, নেক্সট আর্টিকেল 79-এ এবং সংবিধানের 5 নম্বর পার্টে রয়েছে, এটা একটুখানি মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য বুক? এই বইটি কে রচনা করেছেন? দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ ইন্ডিয়া। সো এই যে কোনো এক্সামে একটি বুক থাকবেই থাকবে। সো এই বইটি রচনা করেছেন হচ্ছে শশী থারুর, হচ্ছে এই বইটি রচনা করেছেন। ওকে, শশী থারুর কম্পোজ করেছেন দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ ইন্ডিয়া। চলো নেক্সট পরের প্রশ্নের দিকে আমরা এগোচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4, ভারতের সংবিধানে চ্যাপ্টার নাম্বার 4 ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে হচ্ছে ডিপিএসপি রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং আমরা কোথা থেকে নিয়েছি? আমরা এই ডিপিএসপি কোথা থেকে নিয়েছি? ফার্স্ট অফ অল কিছু পয়েন্ট আগে মাথায় নাও। ভারতের সংবিধানে চ্যাপ্টার নাম্বার 4 আমরা দেখলাম হচ্ছে ডিপিএসপি আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এবং এই ডিপিএসপি কিন্তু জাস্টিসিয়েবল নয়। জাস্টিসিয়েবল কথাটা মানে হচ্ছে যে যদি ভায়োলেট হয় আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যাব, কিন্তু সেটা আমরা যেতে পারবো না। ডিপিএসপি কোন আর্টিকেলের মধ্যে রয়েছে সেটাও অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করে, 36 থেকে হচ্ছে 51। ডিপিএসপিকে নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হলো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বলা হলো কি বললো? নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এই আখ্যাটা দিয়েছিলেন কে? ডক্টর B.R. আম্বেদকর জি অ্যান্ড গ্র্যানভিন অস্টিন। সো এইখানে যেই প্রশ্নটা এসছে যে ডিপিএসপি কোথা থেকে নিয়েছি, আমরা আয়ারল্যান্ড থেকে ডিপিএসপিকে নিয়েছি, এটা মাথায় থাকবে জন্য এটা অনেকবার পরীক্ষাতে রিপিট করে। ওকে, নেক্সট তাহলে ডিপিএসপি আয়ারল্যান্ড, চ্যাপ্টার নাম্বার 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 36 থেকে হচ্ছে 51। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নতে এসো। এখানে বলেছে দ্য কমিশন, কোন কমিশন রেকমেন্ডেশন করেছেন ফর দ্য ক্রিয়েশন অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? সেন্ট্রাল ব্যাঙ্ক মানে হচ্ছে আরবিআই, তোমরা সবাই জানো,
ওকে। অ্যান্ড আরবিআই কোন কমিশনের আন্ডারে ছিল? হিল্টন ইয়ং কমিশন। ওকে, কি কমিশনের নাম বললাম? হিল্টন ইয়ং কমিশন। তাহলে অ্যান্সার কি হচ্ছে? হিল্টন ইয়ং কমিশন। হিল্টন ইয়ং কমিশন আবার কবে বসানো হয়েছিল, এটার উপরে একটা প্রশ্ন আসে। 1926-এ হিল্টন ইয়ং কমিশনটা বসলো। আরবিআই অ্যাক্ট কবে এলো? অ্যাক্টটি এলো হচ্ছে 1934-এ আরবিআই অ্যাক্ট গঠিত হয়েছিল। এরপরে আরবিআই এস্টাবলিশড হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা হচ্ছে 1935-এর অ্যাক্টের অনুযায়ী স্ট্যাবলিশড হলো। এখানে প্রশ্ন দেবে যে কোথায় এস্টাবলিশড হয়েছিল। সবার প্রথম এস্টাবলিশড হলো হচ্ছে কলকাতাতে, এবং নেক্সট হচ্ছে তারপরে আরবিআই শিফট করলো, মানে হচ্ছে আরবিআই মুভ করেছিল মুম্বাইতে, হেডকোয়ার্টার শিফট হলো। এবং মুম্বাইতে কবে হলো, এটা একটা ছোট্ট প্রশ্ন দেয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1937-এ আরবিআই শিফট করলো। অ্যান্ড আরবিআইয়ের যে ন্যাশনালাইজড করা হলো, এটা হলো 1949-এ। ওকে, নেক্সট পরের প্রশ্নতে এসো। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, সেটা একটুখানি মন দিয়ে দেখো। এখানে বলেছে যে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়াজ গ্রিন রেভলিউশন। এখানে মেনশন করেই দিয়েছে যে ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক আমরা কাকে বলতে পারি। প্রথম কথা হচ্ছে গ্রিন রেভলিউশনের জনক যদি এই প্রশ্নটাই আসতো, তখন অ্যান্সার হতো কি? অ্যান্সার হতো নরম্যান ই বোরল্যাং। নরম্যান ই বোরল্যাং, কিন্তু এখানে ইন্ডিয়া বলেই দিয়েছে। সো ইন্ডিয়া যদি বলে দেয় তখন অ্যান্সারটা হচ্ছে কি? এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। অ্যান্ড ভার্গেসি কুরিয়েন ছিলেন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক, মানে হচ্ছে মিল্ক প্রোডাকশন, আমুলের জনক, তাই না? নেক্সট, সো এটা একটু মাথায় রাখবে, এম.এস. স্বামীনাথনকে আমরা বলছি ফাদার অফ ইন্ডিয়াস গ্রিন রেভলিউশন। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নতে এসো। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে নাও এবং বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নিও যাতে রেগুলার আপডেটের জন্য। এই চ্যানেলের প্লেলিস্টে এসো এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমাদের জন্য রয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রির উপরে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও, ডেসক্রিপটিভ ভিডিও এগুলো, ইন্ডিয়ান পলিটির উপরে, ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে, সমস্ত বিষয়। অ্যান্ড অবভিয়াসলি এই যে ভিডিওটা তোমরা দেখছো এটারও প্লেলিস্ট আছে, তো সেটা হচ্ছে যে এমসিকিউ এর প্লেলিস্টের মধ্যে তোমরা পাবে। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটাকে প্রেস করে নিও ফর রেগুলার আপডেটের জন্য। ওকে, চলো এখানে কি বলেছে দেখো। এখানে বলেছে হাউ লং দ্য টার্ম অফ দ্য লোকসভা ক্যান বি এক্সটেন্ডেড ইন কেস অফ দ্য এমার্জেন্সি। যদি জরুরি ব্যবস্থা হয় তাহলে লোকসভার মেয়াদ কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। লোকসভাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে তোমরা সবাই জানো, যে বলবো হচ্ছে লোয়ার হাউস, তাই না? নেক্সট হচ্ছে লোকসভাকে আর কি বলবো, বলবো হচ্ছে টেম্পোরারি হাউস। টেম্পোরারি। লোকসভাকে কমন হাউসও বলা হয়, এবং লোকসভাতে আমরা ভোট দেই, তাই না? কমন হাউসও বলবো। এবারে দেখো, যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যায় তাহলে লোকসভার মেয়াদ 1 বছর বেড়ে যাবে। ক বছর? 1 বছর কিন্তু লোকসভার মেয়াদ বেড়ে যাবে। এবং এটি কবে হলো সেটি একটা প্রশ্ন পরীক্ষাতে আসে। এইটি হলো হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং 42nd অ্যামেন্ডমেন্ট কবে এসেছিল? 1976-এ 42nd অ্যামেন্ডমেন্ট আসে। এবং আমরা বলি, এবং এই যে সংবিধানের যে সংশোধনটা, এটাকে আমরা বলি হচ্ছে মিনি কনস্টিটিউশন। এটাও একটুখানি মাথায় রাখবে তোমরা। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নতে এসো। পরের প্রশ্ন বলেছে দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি টুয়ার্ডস দ্য স্টেট, মানে হচ্ছে ডিপিএসপি কি জাস্টিসিয়েবল? দেখো অলরেডি আমরা এটার বিষয়ে আলোচনা করে ফেলেছি। ডিপিএসপি জাস্টিসিয়েবল নয়। জাস্টিসিয়েবল কথাটাকে আর একটু ইজিভাবে আমরা বোঝার চেষ্টা করি। জাস্টিসিয়েবল মানে ধরো যে তুমি সেই জিনিসটাকে পাচ্ছ না। ফর এক্সাম্পল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার তুমি পাচ্ছ না, তাহলে কি করবে? তাহলে তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাবে। তুমি সুপ্রিম কোর্টে যাবে আন্ডার দ্য আর্টিকেল কত? আন্ডার দ্য আর্টিকেল 32, অ্যান্ড হাইকোর্টে যাচ্ছ আন্ডার দ্য আর্টিকেল 226-এর। কিন্তু ডিপিএসপি জাস্টিসিয়েবল নয়। তাহলে এইখানে যে প্রশ্নটা এসছে, তাহলে তার উত্তর কি হবে? তার উত্তর হচ্ছে নট এনফোর্সিয়েবল।
ওকে, তাহলে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নট এনফোর্সিয়েবল হবে। এনফোর্সিয়েবল মানে হচ্ছে কোর্টে নয়, কোর্টে আসবে না, নট এনফোর্সিয়েবল। ওকে, এই অবধি বুঝতে পেরেছো? নেক্সট পরের প্রশ্নের দিকে এসো, পরের প্রশ্নটাকে বোঝো। এই ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এসছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে বলেছে লোয়েস্ট এডুকেশন রেট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে যে আমাদের সাক্ষরতা হার সব থেকে কম কোথায় রয়েছে। আচ্ছা, যদি বেশি প্রশ্নটা করতো সেটার উত্তর সবাই তোমরা জানো যে এটা কেরালা হবে। বেশি বেশি বললে হচ্ছে কেরালা, কিন্তু আমাদের বলেছে যে সব থেকে কম। তাহলে সব থেকে কম অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, তার উত্তর হচ্ছে কি? বিহার। বিহারে হচ্ছে আমাদের লিটারেসি রেট, এডুকেশন রেট মানে হচ্ছে লিটারেসি। এবং যদি আমাদের বলে যে আমাদের লিটারেসি রেটটা কত, তাহলে তার উত্তর কত আসবে? তার উত্তর হচ্ছে 74.04%। ওকে, নেক্সট প্রথম সেন্সাস কবে হয়েছিল? এটা হচ্ছে লর্ড মেয়র সময় কিন্তু ফার্স্ট সেন্সাস হয়েছিল, কিন্তু এটা সাকসেস নয়, এটাও মাথায় রাখবে। লর্ড মেয়র সময় যে সেন্সাসটা হয়েছিল, ইট ইজ নট সাকসেস সেন্সাস, এটা কিন্তু সাকসেস ছিল না। ওকে, তো আবার লর্ড রিপনের সময় গিয়ে সাকসেস হয়েছিল। আরেকটা জিনিস মাথায় রাখবে যে বিহারের যে লিটারেসি সাক্ষরতা হার, সেটা হচ্ছে 61% হচ্ছে সাক্ষরতা হার। নেক্সট পরের প্রশ্নতে এসো তোমরা। অলমাটি ড্যাম কোথায় রয়েছে? হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার। আচ্ছা, অলমাটি ড্যাম, দুটো জিনিস আমি তোমাদেরকে বলছি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। অলমাটি ড্যাম হচ্ছে কৃষ্ণা নদী এবং কর্ণাটকের মধ্যে রয়েছে। এবং আমরা ভালো করে জানি যে সাউথের মধ্যে যে বড় নদী সেটা হচ্ছে গোদাবরী, সেটা হচ্ছে গোদাবরী, যেটা হচ্ছে 1465 কিলোমিটার। এবং তোমরা পরের নদী যেটা কৃষ্ণা নদী, এটা হচ্ছে 1400 কিলোমিটার। তো অলমাটি ড্যাম হচ্ছে আমাদের 2005-এ হয়েছিল। এবং এই ড্যামটি কোথায় রয়েছে? এটি হচ্ছে আমাদের কৃষ্ণা নদীর উপরে, এটা আগে মাথায় নাও। এবং যে স্টেটে রয়েছে সেটা হচ্ছে কর্ণাটকে। অলমাটি ড্যাম্পের আরেকটা নাম আছে, তো সেই আরেকটা নাম কি? এটা হচ্ছে অনেক সময় জিজ্ঞাসা করে, এটার নাম হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। ওকে, লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। তো যেটুকুনি বললাম আশা করি নিশ্চয়ই মনে রাখতে পারবে। গোদাবরীর উপরে কি কি ড্যাম্প আছে দেখো। গোদাবরীর উপরে অন্ধ্রপ্রদেশে দুটো ড্যাম্প, একটা হচ্ছে পোলাভারেন, একটা হচ্ছে ধবলেশ্বর ড্যাম্প। নেক্সট হচ্ছে এই যে গোদাবরী নদী আর এই যে কৃষ্ণা নদী, মাঝখানে যে লেক থাকে সেটি অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে। মাঝখানে হচ্ছে কোলেরু লেক থাকবে, কোলেরু। এবং কোলেরুর বৈশিষ্ট্য কি? কোলেরু মানে হচ্ছে যে মিষ্টি জলের লেক, মিষ্টি জল। ওকে, নেক্সট পরের প্রশ্ন এসো। ইফ দ্য প্রেসিডেন্ট ইজ উইলিং, প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চাইছেন, তাই না? অনেক সময় তো প্রেসিডেন্ট রিজাইন করতেই চায়। তো প্রেসিডেন্ট ইজ উইলিং টু রিজাইন, তাহলে ওনার রেজিগনেশন লেটার কার হাতে দিচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রেসিডেন্ট মানে হচ্ছে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এবং প্রেসিডেন্টের ব্যাপারে বলা রয়েছে কোথায়? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 52, আর্টিকেল নাম্বার 52-তে আমরা বলেছি। এবং প্রেসিডেন্ট যদি রিজাইন করতে চাইছেন, তখন উনি দেবেন হচ্ছে কার হাতে? রেজিগনেশন লেটার দিচ্ছে হচ্ছে ভাইস প্রেসিডেন্টের হাতে। প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট বসবেন। এবার ধরো ভাইস প্রেসিডেন্ট নেই, ভাইস প্রেসিডেন্টও নেই, তাহলে এসে কে বসবে? তাহলে এসে এই প্রেসিডেন্টের পোস্টে তখন বসবে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং ফার্স্ট চিফ জাস্টিস যিনি প্রেসিডেন্টের পোস্টে গিয়েছিলেন, ওনার নাম কি? এটা তোমাদের প্রশ্ন রইল, কমেন্ট সেকশনে তোমরা রিপ্লাই করবে। নেক্সট পরের প্রশ্নতে আমরা যাচ্ছি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অ্যান্ড অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক অ্যান্ড শেয়ার ডেফিনেটলি করো, যাতে সবাই যারা দেখছো ভিডিওটা, তোমাদের এক একটা লাইক আমাকে বুস্ট করবে, আমাকে মোটিভেট করবে আরও বেশি তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। এখানে বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য রাজ্যসভা মেম্বার রিটায়ার্ড ইন এভরি 2 years অর বাই অ্যানুয়ালি। দেখো, পার্লামেন্ট একটু আগেই আমরা দেখছিলাম যে পার্লামেন্টের কম্পোজিশন যখন দেখলাম যে দুটো কক্ষ দিয়ে গঠিত হচ্ছে পার্লামেন্ট, তাই তো? একটা আমরা বললাম যে লোকসভা, অ্যান্ড আরেকটা বললাম হচ্ছে রাজ্যসভা। এবং রাজ্যসভা লোকসভা মেম্বার হতে গেলে 30 বছর, এবং এটা আমরা বলি টেম্পোরারি হাউস, এই 25 বছর লাগে। এবং টেম্পোরারি হাউস, রাজ্যসভার মেম্বার হতে গেলে কত বছর বয়স লাগে? তোমরা সবাই জানো যে 30 বছর।
লোকসভার মেম্বার কোথা থেকে আসছে? আমরা ভোট দেই, ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে লোকসভার মেম্বার আসছে, তাই তো। কিন্তু রাজ্যসভার মেম্বার কোথা থেকে আসছে? রাজ্যসভার মেম্বার ইনডাইরেক্টভাবে আসছে, বিধানসভা থেকে যাবে, ঠিক আছে, এই অবধি বিধানসভা থেকে গেল। এবারে কথা হলো রাজ্যসভার টোটাল মেম্বার হচ্ছে 250 হচ্ছে টোটাল মেম্বার, যার মধ্যে হচ্ছে 12 জন হচ্ছে নমিনেটেড পার্সন, 12 জন নমিনেটেড পার্সন থাকবেন এবং 238 জন স্টেট থেকে যাবে। এবং এই নমিনেশন দিচ্ছেন কে? প্রেসিডেন্ট হচ্ছে নমিনেশন দিচ্ছেন। এবং এই 238 জন কিন্তু একবারে বেরোচ্ছে না, 238 জন আবার কি করছে? 238 জন যাদের যেসব মেম্বারের 6 বছর হয়ে যাচ্ছে, এরকম মেম্বার 1/3 মেম্বার প্রত্যেকটা 2 বছর পর পর রিটায়ার হবে। তাহলে এখানে বলেছে 2 বছর পর পর কত মেম্বার বেরিয়ে যাচ্ছে? 1/3 মেম্বার কিন্তু বেরিয়ে যাবে। আশা করি যেটা বললাম নিশ্চয়ই তোমাদের মাইন্ডে গেছে, এবং অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ডেফিনেটলি কিন্তু করতে হবে, ঠিক আছে। নেক্সট, পরে দেখো দ্য ম্যাথামেটিক্যাল মডেল অফ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেল কে তৈরি করেছিলেন? তোমরা সবাই জানো যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান প্রশান্ত চন্দ্র মাহালনোবিস দিয়েছিলেন। এবং এই প্রশান্ত চন্দ্র মাহালনোবিসের জন্য আমরা কি দিবস পালন করছি? আমরা হচ্ছে 29 জুন ওনার জন্য যে দিবস পালন করি তাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ডে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ডে। ওকে, নেক্সট পরের প্রশ্নতে চলে এসো। দ্য প্রসিডিওর ফর দ্য ইলেক্টিং দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ মেনশনড। আচ্ছা দেখো, প্রথমে বলেছে, এখানে বলেছে যে ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন, একটু আগেই তোমাদেরকে বললাম, সেই ইলেকশনটা হচ্ছে ইনডাইরেক্টভাবে হচ্ছে। এবং এটা কত নাম্বার আর্টিকেল? প্রশ্ন এটাই এসছে। তো প্রথম কথা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ভারতের সংবিধানের পার্ট 5-এ আছে, এটা তো আমরা বুঝলাম। এবারে হচ্ছে কত নাম্বার আর্টিকেল থেকে স্টার্ট হচ্ছে? 63 নাম্বার আর্টিকেলে। 63 নাম্বার আর্টিকেলে সিম্পলি বলছে যে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। নেক্সট, এবারে 64 নাম্বার আর্টিকেল মানে কি? 64 নাম্বার আর্টিকেল মানে আমরা বলবো যে উনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হবেন। এবং ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন, এটার আর্টিকেল হচ্ছে 66। ওকে, এটার আর্টিকেল আমরা বলবো হচ্ছে 66। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে 66। ওকে, নেক্সট পরের প্রশ্নতে চলে এসো। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড, এখানে ইলেকশনের কথা এসছে। সো দেখো ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের আর্টিকেল তো অলরেডি আমরা দেখে নিলাম যে 66, যেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন। এবং আমরা দেখলাম যে এইখানে লোকসভার মেম্বার অ্যান্ড রাজ্যসভার মেম্বার, বোথ দ্য মেম্বার নমিনেটেড মেম্বারও থাকবে এবং ইলেক্টেড মেম্বারও থাকবে। ওকে, নেক্সট পরের প্রশ্নের দিকে চলে এসো। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এখানে বলেছে যে ড্যাশ ব্যাংক আর ন্যাশনালাইজড ডিউরিং দ্য সেকেন্ড টাইম। প্রথম যখন ন্যাশনালাইজেশন হয়েছিল 1969-এ ন্যাশনালাইজেশন হলো, এবং এইখানে 14টি ব্যাংক হলো, এটা কিন্তু প্রশ্ন করেনি। তাহলে সেকেন্ড ন্যাশনালাইজেশনে যেটা হলো ওইখানে হচ্ছে 6টি ব্যাংক ন্যাশনালাইজড হলো। এবং সেকেন্ড ন্যাশনালাইজেশনটা হয়েছিল হচ্ছে জুলাই 22, যেটা হচ্ছে 1969-এ ন্যাশনালাইজেশন হলো। ওকে, তো সেটা একটুখানি, আচ্ছা যেটা হচ্ছে জুলাইয়ের 19 তারিখ, এটা হচ্ছে ফার্স্ট ন্যাশনালাইজেশন, অ্যান্ড সেকেন্ড ন্যাশনালাইজেশন হচ্ছে এপ্রিল 15, 1980, তাই না? তো এটা একটুখানি মাইন্ডে রাখবে। এবার চলে এসো পরের প্রশ্নের দিকে চলে এসো। হু ইজ দ্য অথার অফ দ্য বুক নেহেরু অ্যান্ড বোস প্যারালাল লাইভস? পিএসসি যে কোনো একটা বুকস অ্যান্ড অথার কিন্তু তুলবেই। সো এটা ভেবেই তোমরা প্রশ্নটা করো যে এই বইটা ভেরি ইম্পর্টেন্ট, নেহেরু অ্যান্ড বোস প্যারালাল লাইভস। তো এই বইটি রচনা করেছেন হচ্ছে রুদ্রাংশু মুখার্জি। ওকে, নেহেরু অ্যান্ড বোস প্যারালাল লাইভস। চলো নেক্সট প্রশ্নের দিকে চলে এসো। মার্স গ্যাস মানে হচ্ছে মিথেন, এটা সবাই জানো তোমরা। মার্স গ্যাস মানে হচ্ছে মিথেন, কিন্তু মিথেনের সংকেতটা কি? এইখানে প্রশ্নটা এটাই চেয়েছে। মিথেন মানে হচ্ছে CH4, তাই তো?
CH4। আচ্ছা, আর ওজনের সংকেত কত? ওজনের সংকেত আমরা বলবো হচ্ছে O3, যেটা পরীক্ষায় বহুবার আসে, তো সেটাও একটুখানি মাইন্ডে রাখবে। নেক্সট, ইন হুইচ ইয়ার মাদ্রাস রিনেমড অ্যাজ দ্য তামিলনাড়ু? আচ্ছা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলেছে যে মাদ্রাস, এই যে আমরা এখন জানি যে তামিলনাড়ু, কিন্তু কবে এটা তামিলনাড়ুতে পরিণত হলো এটাই প্রশ্নটা দিয়েছে। তো মাদ্রাস হচ্ছে তামিলনাড়ুতে চেঞ্জড হলো, এটা হচ্ছে 1969-এ। ওকে, 1969-এ। ক্লিয়ার? নেক্সট, এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ মিয়ান তানসেন? তানসেন, ওনাকে সঙ্গীত সম্রাট বলা হলো, এবং ওনার প্রকৃত নাম ছিল হচ্ছে আকবরের নবরত্নের একজন ছিলেন উনি, এবং ওনার নাম কি? রামতনু পাণ্ডে। রামতনু পাণ্ডে। আচ্ছা, মহেশ দাস কে ছিলেন? মহেশ দাস, এখানে কিন্তু প্রশ্ন দেয় যে মহেশ দাস ছিলেন হচ্ছে বিদূষক, ওনার নাম হচ্ছে বীরবল, তাই না? ওকে, ভেরি গুড। নেক্সট, পরের প্রশ্নের দিকে চলে এসো। এখানে বলেছে বাই হুইচ অ্যামেন্ডমেন্ট দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড অফ লোকসভা ইজ এক্সটেন্ডেড ফ্রম 5 ইয়ার্স টু 6 ইয়ার? তাহলে লোকসভা জেনারেলি 5 বছর হয়, কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিলে 352 যদি ডিক্লেয়ার করে দেয় তাহলে হচ্ছে লোকসভা অটোমেটিক্যালি 6 বছর হয়ে যাবে। এটা প্রথমে আমরা সলভ করেছিলাম, কিন্তু এটা বলেছে কত নাম্বার অ্যামেন্ডমেন্টে? এটা হয়েছে হচ্ছে আমাদের মিনি কনস্টিটিউশন, দ্যাট ইজ দ্য মিনি কনস্টিটিউশন বা মিনি অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট, এবং এই 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ এসেছিল। নেক্সট, পরের প্রশ্নতে এসো। এখানে বলেছে ইন হুইচ স্টেট গ্রিন রেভলিউশন সাকসেসফুলি পারফর্মড? আচ্ছা দেখো, সব রাজ্যে কিন্তু গ্রিন রেভলিউশন হয় না, তাহলে এই অপশনের মধ্যে গ্রিন রেভলিউশন সবথেকে বেশি হয়েছে কোথায়? ভারতবর্ষে সবথেকে বেশি গ্রিন রেভলিউশন হয়েছে পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ, মানে হচ্ছে এই এরিয়াটাতে, পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ, এটাও একটুখানি মাথায় রাখবে। অ্যান্ড অবভিয়াসলি তোমাদেরকে আগেই বললাম যে এই গ্রিন রেভলিউশনের জনক যদি পরীক্ষায় আসে আমরা বলবো কি? নরম্যান ই বোরল্যাং। নরম্যান ই বোরলাং। নেক্সট হচ্ছে যদি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, তখন আমরা বলবো হচ্ছে M.S. স্বামীনাথন। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্নটা দেয়। ওকে, নেক্সট, দ্য মিনিমাম এজ টু বিকাম দ্য প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, তাহলে মিনিমাম এজ প্রেসিডেন্ট হতে গেলে কত বয়স লাগে? 25 বছর বয়স লাগছে হচ্ছে প্রেসিডেন্ট হতে গেলে। এবার 30 বছর কার কার লাগে? দেখো, রাজ্যসভার মেম্বার 30 বছর, বিধানসভার মেম্বার 30 বছর। 25 বছর হচ্ছে প্রাইম মিনিস্টার, লোকসভার মেম্বার অ্যান্ড চিফ মিনিস্টার। নেক্সট হচ্ছে 35 বছর কার কার? 35 বছর বয়স লাগছে হচ্ছে গভর্নর হতে গেলে, ঠিক আছে, গভর্নর হতে গেলে। নেক্সট হচ্ছে 35 বছর বয়স তোমরা বলতে পারো হচ্ছে প্রেসিডেন্ট হতে গেলে, অ্যান্ড 35 বছর বয়স হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হতে গেলে। নেক্সট পরের প্রশ্ন দেখো, প্রথম সেন্সাস কবে হয়েছে? তো প্রথম সেন্সাস যখন হয়েছিল লর্ড মেয়র সময়, এবং সাকসেস হয়নি, এটা তোমরা সবাই জানো যে আমরা সাকসেসফুল করতে পারিনি। প্রথম সেন্সাস হলো হচ্ছে 1872-তে, অ্যান্ড এরপরে গিয়ে 1881-এ আমাদের ফার্স্ট সেন্সাস কিন্তু হয়েছিল, এবং এটা কোন সময়? এটা হচ্ছে লর্ড রিপনের সময়, তো এটা আবার একটু মাথায় রাখবে। ওকে, নেক্সট, পরের প্রশ্নটাতে এসো। ব্রেল মাউন্টেন কোথায়, কোন দুটো স্টেটের মাঝখানে? দেখো, সিম্পল কথা, ব্রেল হচ্ছে আসামে থাকে, কিন্তু যখন দুটো স্টেটের মাঝখানে এই জায়গাটাতে থাকবে, মানে আসাম আর নাগাল্যান্ডের মাঝখানে, আসাম অ্যান্ড নাগাল্যান্ড। ক্লিয়ার? নেক্সট, হাউ মেনি মেম্বার অফ দ্য রাজ্যসভা ক্যান বি নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট? রাজ্যসভায় অলরেডি বললাম যে টোটাল মেম্বার হচ্ছে 250 জন, অ্যান্ড এই 250 জনের মধ্যে 238 জন হচ্ছে আমাদের ইলেক্টেড মেম্বার, অ্যান্ড বাদ বাকি মেম্বাররা যারা থাকছেন ওনাদেরকে আমরা বলবো হচ্ছে
নমিনেটেড মেম্বার, 12 জন নমিনেটেড মেম্বার। অ্যান্ড এই 12 জন নমিনেশন কে দিচ্ছে, এটাই পরীক্ষায় বহুবার দেয়। তো নমিনেশন দিচ্ছে হচ্ছে প্রেসিডেন্ট। ওকে, কে দিচ্ছেন? প্রেসিডেন্ট নমিনেশন দেবেন। ওকে, এবং এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন ফিল্ড থেকে নমিনেশনটা দেওয়া হয়। এটা হচ্ছে LASS, এল ফর লিটারেচার ব্যাকগ্রাউন্ড, মানে হচ্ছে সাহিত্য ব্যাকগ্রাউন্ড থেকে দেবে। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়া হয়, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়া হয়, অ্যান্ড স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে দেওয়া হয়। নেক্সট, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম যে বয়স লাগছে সেটা হচ্ছে 35 বছর। রাজ্যসভার মেম্বার হতে গেলে 30 বছর বয়স লাগে। নেক্সট, পরের প্রশ্নের দিকে চলে এসো। পরের প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। হু প্রিসাইডেড ওভার দ্য জয়েন্ট সেশন ওভার দ্য পার্লামেন্ট? দেখো, পার্লামেন্টের জয়েন্ট সেশন কে ডাকতে পারে? 108 নাম্বার আর্টিকেল মনে পড়ছে, 108 নাম্বার আর্টিকেল, এবং আমরা দেখছি হচ্ছে প্রেসিডেন্ট ডাকতে পারছেন। কিন্তু এই যে জয়েন্ট সেশন, এটা প্রিসাইড করবেন হচ্ছে লোকসভার স্পিকার। এটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভার স্পিকার হচ্ছে প্রিসাইড করছেন। এবং জয়েন্ট সেশন কেন ডাকা হয়? দুটো কক্ষকে, লোকসভা অ্যান্ড রাজ্যসভাকে একটা জায়গায় নিয়ে আসাকেই বলা হচ্ছে জয়েন্ট সেশন। এবং এর আর্টিকেল হচ্ছে 108, এবং প্রেসিডেন্ট ডাকবেন। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্নতে আমরা যাচ্ছি। দ্য বাজেট সিস্টেম কোন ভাইসরয় চালু করেছিলেন? বাজেট সিস্টেম, বাজেট সিস্টেম হচ্ছে 1861-তে হলো, এবং লর্ড ক্যানিং বাজেট সিস্টেম কিন্তু চালু করেছিলেন। লর্ড ক্যানিং, এটা একটু মাথায় রাখুন। নেক্সট, হোয়াট ইজ দ্য ফার্টাইল ল্যান্ড বিটুইন দ্য টু রিভার? দুটো নদীর মাঝখানে যে ল্যান্ডটা থাকে তাকে আমরা কি বলি? এবং সেই ল্যান্ডটা খুব উর্বর হয়। অ্যালোভিয়াল, পলি মাটি কিন্তু ডিপোজিশন হয়। অ্যান্ড আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মৃত্তিকা হচ্ছে পলি মাটি, যেটা হচ্ছে মোর দ্যান 44% কভার করেছে। এবং এই দুটো নদীর মাঝখানে জায়গাটাকে আমরা বলি হচ্ছে ডুয়াব। ওকে, এটা একটু মাথায় রাখবে, এবং এটা খুব ফার্টাইল হয়। নেক্সট, দ্য ফাউন্ডার অফ খুদাই খিদমতগর, খুদাই খিদমতগর যিনি প্রতিষ্ঠা করেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে খান আব্দুল গফার খান। ওনাকে ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়, সারহাদি গান্ধী বলা হয়। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় আসে। আচ্ছা, সবাইকে তোমরা যারা চ্যানেলের মধ্যে ভিডিওটা দেখলে, দেখো এই চ্যানেলের মধ্যে ভিশন সিভিল সার্ভিস, এই চ্যানেলের মধ্যে তোমরা দুটো জিনিস পাবে। প্রথম জিনিসটার নাম হচ্ছে যে ডেসক্রিপটিভ ভিডিও। ডেসক্রিপটিভ মানে হচ্ছে উইথ কনসেপ্ট। এই চ্যানেলে প্লেলিস্টে যাও এবং প্রত্যেকটা কনসেপ্ট ভিডিওগুলোকে নাও। এবং আরেকটা জিনিস যেটা এই চ্যানেলের মধ্যে পাচ্ছ সেটা হচ্ছে যে তোমরা এমসিকিউগুলো পাচ্ছ। এবং সবাইকে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভিডিওটাকে লাইক শেয়ার ডেফিনেটলি করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিশন সিভিল সার্ভিস এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ডেফিনেটলি চ্যানেলকে লাইক করো অ্যান্ড শেয়ার করো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, টেক কেয়ার, কিপ লার্নিং, কিপ শেয়ারিং। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। থ্যাংক ইউ।